আসন্ন WBP পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ 33 নম্বর সেট। প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের 20 সেকেন্ড করে সময় দেব। এই সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো এবং তারপর দেখে নাও তোমাদের উত্তর ঠিক হলো কিনা। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। দেখো এই জায়গায় এ বি এর 3 গুণ কর্মক্ষম আছে, সেই কাজ এ একা কত দিনে করবে এটা প্রশ্ন। তোমাদের সময় শুরু এখন, 20 সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কটা করার চেষ্টা করো। সময় শেষ। দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে আমি যদি এ আর বি এর সঙ্গে তুলনা করি, বি যদি এক কাজ করে এ তাহলে 3 কাজ করবে। এটাকে দক্ষতা বা এফিসিয়েন্সি বলা হয়। দক্ষতা মানে কি, এ প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে, বি তাহলে প্রতিদিন 1 ইউনিট করে কাজ করবে। বলেছে এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, আমি দেখব যে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে এই 3 দিনে কতটা কাজ করবে। আমি দেখছি এ প্রতিদিন 3 করে কাজ করে, বি প্রতিদিন 1 করে কাজ করে, তাহলে দুজনে মিলে প্রতিদিন 3 + 1 অর্থাৎ 4 করে কাজ করবে। ওরা এইভাবে কাজ করে 3 দিনে কাজটা শেষ করছে। প্রতিদিন যদি এই 4 ইউনিট করে কাজ করে তাহলে 3 দিনে এ আর বি কতটা কাজ করবে। তোমরা বলবে 4 × 3 12 ইউনিট কাজ করবে। এই 12 ইউনিট যে কাজটা করছে সেই কাজটা বলেছে এ একা কত দিনে করবে। দুজনে মিলে 12 ইউনিট কাজ করেছে, এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে এই 12 ইউনিট কাজ করতে এর সময় লাগবে 4 দিন, যেটা অপশন নাম্বার বিতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, এক ব্যক্তি কিছু সংখ্যক ডিম কিনলেন টাকায় 4টি হিসেবে এবং আবার সমসংখ্যক ডিম কিনলেন টাকায় 6টি হিসেবে। অতঃপর সমস্ত ডিম তিনি টাকায় 5টি হিসেবে বিক্রি করে দিলে তার লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো। সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক হচ্ছে ডিমের সংখ্যাটাকে হিসেব করে নেওয়া। কিভাবে? এখানে যে সংখ্যাগুলো দেবে, যেমন এখানে বলেছে যে কিছু সংখ্যক ডিম কিনেছে টাকায় 4টে হিসেবে, কিছু সংখ্যক মানে সমসংখ্যক ডিম কিনেছে টাকায় 6টা হিসেবে এবং তারপর সমস্ত ডিম বিক্রি করেছে টাকায় 5টা হিসেবে। এই যে সংখ্যা তিনটে পেলাম 4, 5 আর 6, এদের এলসিএম বার করে নাও। 4, 5 আর 6 এর এলসিএম হবে 60। আমি মনে করব যে তিনি এখানেও 60টা ডিম কিনেছেন, সমসংখ্যক ডিম মানে এখানেও 60টা ডিম কিনেছেন, সমস্ত ডিম মানে 60 + 60 120টা ডিম তিনি বিক্রি করেছেন। বোঝা যাচ্ছে? তাহলে 60টা ডিম তিনি কিনছেন যখন টাকায় 4টে করে, মানে 4টে কিনছে 1 টাকায়, তাহলে 60টা কিনবে কত টাকায়। তোমরা বলবে এটাকে 15 দিয়ে গুণ করা হয়েছে, মানে এটাকেও 15 দিয়ে গুণ করে আমি বলবো এই 60টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। আমি এখানে লিখছি এই 60 পিস ডিমের ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। একই রকম ভাবে এই জায়গায় টাকায় 6টা করে কিনেছে, 6টা করে যদি 1 টাকা হয় তাহলে 60 পিস ক টাকায় কিনেছে। তোমরা বলবে এটাকে 10 দিয়ে গুণ করা হয়েছে, তাই এটাকেও 10 দিয়ে গুণ করে আমি বলবো 10 টাকায় পরবর্তী 60 পিস ডিম কিনেছে। তাহলে এই 60 60 120 পিস ডিম তিনি মোট কত টাকায় কিনলেন? 15 + 10 25 টাকায় কিনলেন। এবারে এই সমস্ত ডিম মানে 60 60 120 পিস ডিম তিনি টাকায় 5টা হিসেবে বিক্রি করছেন, মানে 5টা বিক্রি করছেন 1 টাকায়। 120 পিস বিক্রি করবেন কত টাকায়? আমি যদি এটাকে 24 দিয়ে গুণ করি 120 আসে, তাহলে এটাকেও 24 দিয়ে গুণ করে আমি বলবো 24 টাকায় তিনি সমস্ত ডিম বিক্রি করলেন। ক্রয় মূল্য পেয়েছি 25 টাকা, বিক্রয় মূল্য পাচ্ছি 24 টাকা।
তার মানে 120 পিস ডিম 25 টাকায় কিনে তিনি 24 টাকায় বিক্রি করলে তার 1 টাকা ক্ষতি হলো, তাই না? 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে মানে 1 টাকা ক্ষতি হলো। আমি দেখছি যে 25 টাকায় ক্ষতি হলো 1 টাকা, ওরা বলেছে কত শতাংশ ক্ষতি হলো, তাহলে আমি 100 দিয়ে গুণ করব যেহেতু পার্সেন্টেজ চেয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ 4%। দেখো এখানে মাইনাস আছে তাই ক্ষতি হবে, ক্ষতির পরিমাণ 4%, যেটা অপশন নাম্বার বি তে আছে। x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y ইজ ইকুয়াল টু x এর কত শতাংশ? সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে এর মানে হচ্ছে গুণিতক, আমি এখানে গুণিতক চিহ্ন দিলাম, এখানেও এর মানে গুণিতক দিয়ে দিলাম, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও। তাহলে 5 দিয়ে এই পুরো ফিগারটাকে আমি গুণ করলে পাবো 5x মাইনাস 5y সমান 3 দিয়ে এই ফিগারটাকে গুণ করলে আমি পাবো 3x প্লাস 3y। যদি x টাকে এই দিকে নিয়ে যাই 5x থেকে 3x বাদ দিলে 2x আসবে, আর y টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে 8y হবে, অর্থাৎ 8y এর মান হবে 2x। এটাকে কাটো, তাহলে 4y এর ভ্যালু হচ্ছে x। দেখো এখানে বলেছে y ইজ ইকুয়াল টু x এর কত, মানে y টাকে আমি বাঁদিকে রেখে দেবো আর বাদবাকি ফিগারটাকে আমি x এর দিকে নিয়ে চলে যাব। y টাকে যদি বাম দিকে রাখি তাহলে এইটা আসছে x গুণিতক 1/4, এই 4টা এদিকে আসছে। কেন এই ফরম্যাটে লিখছি, কেন এখানে y টাকে শুধু বাঁদিকে রাখা হয়েছে, আমি তাই y টাকে বাঁদিকে রেখেছি। x আছে, x যেরকম আছে বাদবাকি ফিগারটা এখানে রাখলাম। তোমাকে দেখতে হবে যে এখানে বলেছে কত শতাংশ। দেখো x যেরকম আছে আমি এর সঙ্গে তুলনা করলে x এখানে আছে, শতাংশ মানে এখানে যে ভগ্নাংশটা থাকবে তাকে শুধু পার্সেন্টেজে প্রকাশ করো, সেটাই তোমার উত্তর হবে। এই 1/4 মানে হচ্ছে 25%। কেন? এটাকে পার্সেন্টেজে করতে গেলে 100 দিয়ে গুণ করব, গুণ করলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 25% আসছে, অর্থাৎ এই 1/4 এর বদলে আমি লিখতে পারি x এর 25% লেখা যায়। তাহলে এখানে সেটাই দিয়েছে যে x এর কত শতাংশ, আমি দেখছি x এর 25%, যেটা অপশন নাম্বার সি তে আছে। এটার লসাগু বার করতে হবে, 10 সেকেন্ড সময় দেবো, এটাকে করে উত্তরটা তোমরা বলো। সময় শেষ। দেখো যখন ভগ্নাংশের লসাগু বার করতে বলবে, যেটা বার করতে বলবে সেটা সব সময় উপরের কাজটা হবে। লসাগু বার করতে বলেছে তাই এই যে ফিগারগুলো আছে সেগুলোর লসাগু আমি উপরে বার করব, আর গসাগু নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর গসাগু আমি নিচে বার করব। যদি এই সংখ্যাগুলোর গসাগু বলতো তাহলে আমি উপরে গসাগু বার করতাম আর নিচে লসাগু বার করতাম, বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে এই সংখ্যাগুলোর লসাগু আমি বার করব, 1 2 5 4, 1 2 5 4 এর লসাগু হচ্ছে 20, সেটা আমি উপরে বসাবো। আর 3 9 6 27 এদের গসাগু বার করব, 3 9 6 27 এর গসাগু হচ্ছে 3, তাহলে উত্তর হবে 20/3, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্নে বলেছে একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো চাল আর গম আগে কত ছিল রেশিও, দামের রেশিও? আগে দামের রেশিও ছিল 5:2, অর্থাৎ চালের দাম যদি 5 টাকা হয় তাহলে গমের দাম ছিল 2 টাকা, এটা আগে রেশিও ছিল। বর্তমানে রেশিও কত হলো সেটাই চেয়েছে। দেখছো এখানে বলেছে বর্তমানে চাল ও গমের দামের রেশিও কত, অর্থাৎ এই যে রেশিওটা আমি বার করব সেটা কত তোমরা বলো। এখানে একটা ডাটা দেওয়া আছে যে চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেল, মানে কি?
চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পেল মানে চালের দাম 2 ছিল সেটা 5 হলো, বোঝা যাচ্ছে। চালের দাম 1 থাকলে সেটা 5-এর 2 হলো। চালের দাম আগে 5 ছিল, তাহলে এখন কত হলো? তোমরা বলবে 5 × 5-এর 2, বোঝা যাচ্ছে। আমি এখানে লিখছি 5 × 5-এর 2, তাহলে চালের বর্তমান মূল্য এটা। একই রকম ভাবে গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেল মানে গমের দাম 3 ছিল সেটা 5 হলো। গমের দাম 1 থাকলে 5-এর 3 হলো। গমের দাম ছিল 2, তাহলে এখন সেটা কত হলো? তোমরা বলবে 2 × 5/3। আমি গমের যে দামটা বর্তমানে হলো সেটা এখানে লিখলাম। বলেছে এই যে রেশিওটা আসছে চাল আর গম সেটা কত। দেখো আমি এখানে 5 5 কাটতে পারি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 5-এর 2, এখান থেকে 2-এর 3। রেশিওটা হচ্ছে 5-এর 2:2-এর 3। এটাকে একটা গোটা অনুপাতে বার করো, কেন উত্তর এরকম আছে। কি করবে? জাস্ট ক্রস গুণ করো, 3 5 15, আর এটাকে ক্রস গুণ করো 2 2 4। তাহলে চাল আর গমের রেশিও হবে 15:4, যেটা অপশন নাম্বার সি তে আছে। এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই অঙ্ক আমি বহুবার করিয়েছি, পরীক্ষাতেও বহুবার আসে এই প্রশ্ন। ক্রস প্রোডাক্ট মেথড আমরা এটাকে অ্যাপ্লাই করব। খালি মনে রাখতে হবে যে কি চেয়েছে, আয় চেয়েছে। যদি আয় চায়, আয়ের রেশিওটাকে আমি প্রথমে বসাবো। যেমন এ আর বি এর কথা বলেছে, এখানে আয় চাইছে, তাই আয়ের রেশিওটাকে আমি প্রথমে বসাবো। এ ও বি এর আয়ের রেশিও দিয়েছে 5:6, এটাকে প্রথমে বসাবো, খেয়াল রেখো। যদি এখানে ব্যয় চাইতো তাহলে ব্যয়ের রেশিওটাকে প্রথমে বসাতাম, আয়ের রেশিওটা তারপর বসাতাম। তাহলে আয় চেয়েছে বলে আয়ের রেশিওটাকে প্রথমে বসালাম, তারপরে যেটা বাকি আছে ব্যয়ের রেশিও 3:4, সেটাকে আমি বসিয়ে দিলাম। এবারে বলছে এ 1800 টাকা সঞ্চয় করছে আর বি 1600 টাকা সঞ্চয় করছে। আমি কি পেলাম? দুটো রেশিও পেয়েছি, দুটো সংখ্যা পেয়েছি, তাই তো? এই দুটো রেশিও আর এখানে দুটো সংখ্যা পেয়েছি, তখনই আমি ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। সেটা কি? এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, এই গুণফলগুলোর আমি বিয়োগ নেব। অর্থাৎ 4 5 20, 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে 2 ইউনিট, আমি সেটা এখানে লিখব। এবার এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, গুণ করে আবার তাদের বিয়োগ করব। 3 16 4800, 4 18 7200, 7200 থেকে 3 16 4800 বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 2400, সেটা আমি এইখানে লিখে দেবো। 2400 কি হবে? টাকা, যেহেতু এগুলো টাকায় ছিল। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 2400 টাকা। কি চেয়েছে? বি এর আয় কত? দেখো আয়ের ক্ষেত্রে বি এর আয় দেখছি 6 ইউনিট, অর্থাৎ 6 ইউনিটের ভ্যালু কত, এটা কিন্তু প্রশ্ন। আমি জানি এটাকে 3 দিয়ে গুণ করলে 6 হবে, তাই এটাকে 3 দিয়ে গুণ করলে 3 24 7200 আমাদের উত্তর হবে। অর্থাৎ বি এর আয় হচ্ছে 7200 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, 100 মিটার দূরত্ব দৌড়তে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বি কে কত মিটারে হারায়? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এখানে বলেছে এ বি কে কত মিটারে হারায়, মানে কি? এই একটা রেস, সেটা হচ্ছে 100 মিটার। এবার এ 27 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এ 27 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। বি 30 সেকেন্ড সময় লাগে, মানে বি এই 100 মিটার যেতে 30 সেকেন্ড সময় নেয়। এখানে প্রশ্ন বলেছে এ বি কে কত মিটারে হারাচ্ছে। দেখো এ বি কে কত মিটারে হারাচ্ছে মানে কি? এ যখন এখানে 27 সেকেন্ডে পৌঁছে গেল তখন বি আসেনি, কেন? বি 30 সেকেন্ডে এই দূরত্বটা যাবে। এ 27 সেকেন্ডে এখানে পৌঁছে দেখছে যে বি কতটা দূরে আছে। মনে করো বি এই পর্যন্ত দূরত্ব এসছে, দুজনেই এই দিকে কিন্তু ছুটছে।
বি যদি 27 সেকেন্ডে এখানে থাকে এবং এ 27 সেকেন্ডে ফিনিশিং পয়েন্টে পৌঁছে যায়, তাহলে এই যে ডিস্টেন্সটা বাকি থাকবে এই ডিস্টেন্সেই এ বি কে হারাবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি দেখব যে এ বি কে কত মিটারে হারিয়েছে, মানে এ তো 27 সেকেন্ডে 100 মিটার চলে গেছে, আমি দেখব বি 27 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। বি দেখো এখানে বলেছিল 30 সেকেন্ড সময় লাগে এই 100 মিটার যেতে, আমি বলছি বি 30 সেকেন্ডে 100 মিটার যায়, তাহলে বি 1 সেকেন্ডে কত যাবে, 100/30 মিটার। এ যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে তখন 27 সেকেন্ড লেগেছে, ওই 27 সেকেন্ডে বি কতটা যাবে, তোমরা বলবে 100 × 27/30, অর্থাৎ বি তখন 90 মিটার যায়। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত বি গেছে সেটা হচ্ছে 90 মিটার। এ তো পুরোটা চলে গেছে 27 সেকেন্ডে অর্থাৎ 100 মিটার, তাহলে এই 100 থেকে যদি আমি এই 90টা বাদ দিই তাহলে এখানে থাকবে 10 মিটার এবং এ বি কে এই 10 মিটারে হারাবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। একটি ট্রেন একই দিকে চলা 300 মিটার লম্বা অপর একটি ট্রেনকে 2 মিনিটে অতিক্রম করে। ট্রেন দুটির বেগ যথাক্রমে 90 কিমি/ঘন্টা ও 60 কিমি/ঘন্টা। অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কোনো ট্রেন সে একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, অপর একটা ট্রেনকে যদি অতিক্রম করে তবে ওই ট্রেনকে যেতে হবে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলের সমান। একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, ট্রেন দুটো যেদিকেই যাক না কেন, একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করতে গেলে ওই দুটো ট্রেনের যোগফলের সমান দূরত্ব তাদেরকে যেতে হবে, তবেই কিন্তু তারা একে অপরকে অতিক্রম করতে পারবে। ঠিক আছে, এবারে দেখো বলছে যে একটা ট্রেন অপর একটা ট্রেন আর একটা ট্রেনকে 2 মিনিটে অতিক্রম করলো, তার মানে 2 মিনিটে যে দূরত্বটা যাবে সেই দূরত্বটা হচ্ছে দুটো ট্রেন T1 আর T2 দুটো ট্রেনের যোগফলের সমান দূরত্ব যাবে এই 2 মিনিটে। তার কারণ হচ্ছে 2 মিনিটে একে অপরকে অতিক্রম করছে, অর্থাৎ এই 2 মিনিটে যে দূরত্বটা যাবে সেটা হচ্ছে দুটো ট্রেনের যোগফলের সঙ্গে সমান। আমি যাই দুটো ট্রেনের আমি যোগফল পাবো, সেখান থেকে একটা ট্রেনের যে লেন্থ আছে সেটাকে বিয়োগ করলেই অপর একটা ট্রেনের কিন্তু লেন্থ পাবো, যেটা প্রশ্নে চেয়েছে। প্রশ্ন বোঝা গেছে? এবারে দেখো ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, প্রথমেই বলা আছে ট্রেন দুটো একই দিকে চলছে, একটা স্পিড হচ্ছে 90 আর একটা স্পিড হচ্ছে 60। তোমরা জানো দুটো ট্রেন যদি একই দিকে যায় তাদের আপেক্ষিক বেগ হয় ওই বেগগুলোর বিয়োগফলের সমান। যদি বিপরীত দিকে যায় তাহলে এই বেগগুলো কিন্তু যোগ করতাম। যেহেতু একই দিকে যাচ্ছে তাই একটা ট্রেন থেকে আর একটা ট্রেনের গতিবেগ বিয়োগ করব, এটাকে বলবো আপেক্ষিক বেগ। অর্থাৎ আপেক্ষিক বেগ হচ্ছে 30 কিমি/ঘন্টা। এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। কেন? আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের বহুবার বলেছি যে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করব, মিটার/সেকেন্ড থেকে কিমি/আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করব, ঠিক এর উল্টো দিয়ে গুণ করব। আমি যদি এটা কাটি তাহলে এটা হবে 9 দুগুণে 18, আচ্ছা 6 দিয়ে কাটছি, 3 6 18, 5 6 30, অর্থাৎ 25/3 মিটার/সেকেন্ড। প্রতি সেকেন্ডে এতটা যাচ্ছে। আমি কি চাই 2 মিনিটে কতটা গেছে, এটা আমার টার্গেট। 1 সেকেন্ডে যদি 25/3 যাই তাহলে 60 সেকেন্ডে কত যাবে, তোমরা বলবে 25/3 × 60 মিটার। বোঝা যাচ্ছে? এটা মিটার পার মিনিট। 60 সেকেন্ড মানে কি 1 মিনিট। 1 সেকেন্ডে যদি 25/3 যায় 60 সেকেন্ডে যাবে, আমি এটাকে 60 দিয়ে গুণ করলাম, অর্থাৎ কিনা 500 মিটার পার মিনিট। প্রতি মিনিটে যদি 500 যায়, আমার টার্গেট হচ্ছে 2 মিনিটে কত যাবে। 1 মিনিটে যদি 500 যায় তাহলে 2 মিনিটে যাবে 500 × 2 সমান 1000 মিটার। আমি বলেছিলাম 2 মিনিটে যেটা যাবে সেটা হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তাহলে আমি বলবো যে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হচ্ছে এই 1000 মিটার। দুটো ট্রেনের যোগফল থেকে একটা ট্রেনের লেন্থ যদি আমি বিয়োগ করে দিই তাহলে অপর ট্রেনটার লেন্থ পাবো 700 মিটার। সেটাই প্রশ্নে চেয়েছে যে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত, আমি দেখছি অপর ট্রেনের লেন্থ 700 মিটার, যেটা অপশন নাম্বার এ তে আছে।
পরের প্রশ্ন, এক ব্যক্তির কাছে 20,000 টাকা আছে, যার কিছু পরিমাণ 8% সরল সুদে এবং বাকি টাকা 10% সরল সুদে ধার দেন। যদি বছরের শেষে সুদ হিসেবে মোট 1760 টাকা পাওয়া যায়, তবে 10% হিসেবে তিনি কত টাকা ধার দিয়েছিলেন? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এইগুলো সাধারণত অ্যালিগেশন প্রসেসে করবে। কেন? একটা পার্ট দিয়েছে 8%, আর একটা পার্ট দিয়েছে 10%। অ্যালিগেশন প্রসেসে এই মাঝখানে অ্যাভারেজটা থাকে, অর্থাৎ অ্যাভারেজে তিনি কত পার্সেন্ট করে ইন্টারেস্ট নিচ্ছেন। এখানে দেখো 20,000 টাকা তিনি ধার দিয়েছিলেন, তার জন্য মোট 1760 টাকা ইন্টারেস্ট পেয়েছেন এক বছর। তাহলে আমি বলতে পারি এই 20,000 টাকার এক বছরের সুদ হচ্ছে 1760 টাকা। 1 টাকার এক বছরের সুদ কত? 1760 বাই 20,000। 100 টাকার এক বছরের সুদ, কেন আমি ইন্টারেস্ট বার করতে চাইছি, তাহলে 100 টাকার এক বছরের সুদ, এটাকে আমি 100 দিয়ে গুণ করে দেবো। শূন্যগুলো কাটো, এখানে কাটলাম, এখানে 2 দিয়ে কাটলে 10, 88। 88 বাই 10 এলো। 88 বাই 10 মানে হচ্ছে 8.8। এটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট, সেটা এখানে বসিয়ে দেবে। এবারে কিছু নয়, জাস্ট এই দুটোকে বিয়োগ করে আমি এখানে বসাবো, আর এই দুটোকে বিয়োগ করে এখানে বসাবো। এই দুটোকে বিয়োগ করলে এখানে আসছে 0.8, আর এই দুটোকে বিয়োগ করলে আসছে 1.2। তাহলে রেশিও হচ্ছে এইটা। এই অনুপাতগুলোকে যদি আমি দশমিকগুলোকে তুলে দিই এবং 4 দিয়ে কাটি, তাহলে এটা হবে 3:2। বোঝা যাচ্ছে? এই রেশিওটা কি? 8% সরল সুদের হারে যদি 3 টাকা ধার দেন, তাহলে 10% সরল সুদের হারে 2 টাকা ধার দিয়েছেন, এটা মানে তাই। বোঝা যাচ্ছে? তাহলে মোট 3 আর 2 5 যদি তিনি ধার দেন, তার মধ্যে 8% হিসেবে 3 টাকা ধার দিয়েছেন, আর 10% হিসেবে 2 টাকা ধার দিয়েছেন। বোঝা গেছে? এখানে বলেছে যে মোট 20,000 টাকা ধার দিয়েছিল, লিখলাম। এর মধ্যে 10% হিসেবে তিনি কত ধার দিয়েছিলেন? আমি দেখছি 10% হিসেবে 2 ইউনিট দিয়েছে 5 এর মধ্যে। 3 আর 2 5 এর মধ্যে 2 দিয়েছে 10% হিসেবে। কি বললাম? 5 এর মধ্যে 2 দিয়েছে 10% হিসেবে, তাহলে 20,000-এ কত টাকা দিয়েছে, এটাই প্রশ্ন। তাহলে এটা যদি আমি কেটে দিই, তাহলে আমাদের উত্তর আসবে 8,000 টাকা, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। তাহলে 20,000 টাকার মধ্যে 8,000 টাকা তিনি 10% ইন্টারেস্টে দিয়েছেন, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের প্রশ্নে বলেছে এটার মান নির্ণয় করো। এটার জন্য 10 সেকেন্ড যথেষ্ট। তোমাদের 10 সেকেন্ড সময় শুরু এখন। সময় শেষ। দেখো কিছু না, এই অঙ্কগুলোকে 2-3টে টার্ম বিয়োগ করবে। যেমন 2 কে 2 থেকে 1 বাদ দিলে এখান থেকে আসবে 1-এর 2, গুণ 3 কে 3 থেকে 1 বাদ দিলে 2-এর 3, এটা 4 কে 4 থেকে 1 বাদ দিলে 3-এর 4, এটা 5 কে 5 থেকে 1 বাদ দিলে 4-এর 5। এইভাবে চলতে চলতে কি হচ্ছে, n-1/n আসছে। এটাকে সরল করলে n-1/n আসছে, তাই তো? এবারে জিনিসটা দেখো, এই ক্রস গুলো সবসময় কাটছে। দেখো এই ক্রস গুলো কাটছে, খেয়াল রাখো। আমি এরম করে টানতে পারি, এই ক্রস কেটে গেল, এই ক্রস কেটে গেল, এই ক্রস কেটে গেল, তার মানে এই ক্রস কাটবে, কাটবে, কেটে গিয়ে এই ক্রস কেটে যায়। তাহলে এদিক থেকে বাকি থাকবে 1 উপরে, আর এখানে দেখো শুধুমাত্র বাকি থাকছে n। তাহলে আমাদের উত্তর হবে 1/n, যেটা অপশন নাম্বার এতে আছে। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এ আর বি একটা কাজ করছে। যদি এ কে কাজটা করতে বলো, ও 20 দিনে কাজটা করে দেবে। বি কে কাজ করতে বললে ও 12 দিনে কাজটা করে দেবে।
এখন কোন কাজটা এরা দুজনে করছে, সেই কাজটা হবে 20 আর 12 লসাগু, 20 আর 12 লসাগু সেটা হচ্ছে 60। এই 60 কাজ ওদেরকে করতে বলা হয়েছে, যে কাজটা এ 20 দিনে এবং বি 12 দিনে করে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই 60 কে 20 দিয়ে ভাগ করবে, এই 60 কে 12 দিয়ে ভাগ করবে। এই যে ভাগফলগুলো পাওয়া যায় সেগুলো কি, সেগুলো হচ্ছে এ একা প্রতিদিন কতটা করে কাজ করে, বি একা প্রতিদিন কতটা করে কাজ করে, অর্থাৎ পার ডে এ আর বি কতটা করে কাজ করে তার হিসেব। বলেছে এ একা 4 দিন কাজ করার পরে বি যোগ দিচ্ছে। দেখো এ তো প্রতিদিন 3 করে কাজ করছে, বলছে এ একা আগে 4 দিন কাজ করেছে, তাহলে এ একা এই 4 দিনে 3 4 12 ইউনিট কাজ করবে। 12 ইউনিট কাজ হওয়ার পরে বি এসছে, তাহলে কাজটা বাকি কতটা আছে, মোট কাজের পরিমাণ হচ্ছে 60, দেখতে পাচ্ছ। এখান থেকে 4 দিনে এ 3 4 12 ইউনিট করে দিয়েছে, তাহলে কাজ বাকি থাকছে 48 ইউনিট। এই অবস্থায় এর সঙ্গে বি যখন জয়েন করবে তখন এ আর বি প্রতিদিন একসঙ্গে কাজ করবে। এ প্রতিদিন 3 কাজ করবে এবং বি প্রতিদিন 5 কাজ করবে, অর্থাৎ দুজনে মিলে প্রতিদিন 8 করে কাজ করবে। কোন কাজটা করতে হবে এদের দুজনকে এখন, যে কাজটা বাকি আছে অর্থাৎ 48 ইউনিট। 48 ইউনিট কাজ করতে হবে, দুজনে মিলে প্রতিদিন 8 ইউনিট করে কাজ করছে, তাহলে সময় লাগবে 6 দিন। বোঝা যাচ্ছে? তাহলে দেখো আগে এ 4 দিন একা কাজ করেছে, এখন দুজনে মিলে 6 দিন কাজ করলো, অর্থাৎ কাজটা মোট 6 + 4 10 দিনে শেষ হলো, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের প্রশ্ন, মান নির্ণয় করো, একটা প্রশ্ন দিয়েছে। এখানে এটা এ আছে, a + 1, আর এটা 4a + 1 আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 64 টু দি পাওয়ার a + 1 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4a + 1 থাকলে a এর মান কত চেয়েছে। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। খুব সোজা প্রশ্ন। এইগুলোর ক্ষেত্রে সূচকের সিস্টেমে বেস গুলোকে সমান করতে হয়। যেমন এদিকে বেস 4 আছে, আমার টার্গেট থাকবে এদিকেও বেস 4 আনা যায় কিনা, যদি আনা যায় তাহলে আমি বেসকে 4 আনবো। দেখো 64 মানে হচ্ছে 4 এর কিউব, মানে 64। পাওয়ারে যেরকম a + 1 ছিল আমি লিখলাম, এদিকে আমি 4 টু দি পাওয়ার 4a + 1 লিখলাম। এটা মানে হচ্ছে জাস্ট এটাকে 3 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ পাওয়ারে থাকবে 3a + 3। বোঝা যাচ্ছে 3 দিয়ে এই পুরোটাকে গুণ, অ্যাজ ইফ এটা ব্র্যাকেটের মধ্যে আছে। আর এদিকে থাকছে 4 টু দি পাওয়ার 4a + 1। বেসগুলো যখন সমান হয়ে গেল, অর্থাৎ আমি যদি তুলনা করি তাহলে এই বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে। তার কারণ সূচকের সিস্টেমে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয় তাহলে x ইজ ইকুয়াল টু y হবে। বোঝা যাচ্ছে? অর্থাৎ বেসগুলো সমান হলে বেসগুলো কেটে গেল, মনে করো, কাটবে না, কেটে গেল মনে করো, তাহলে x ইজ ইকুয়াল টু y হবে। এক্ষেত্রেও তাই, বেসগুলো নেই মনে করে আমি ভাববো 3a + 3 ইজ ইকুয়াল টু 4a + 1। তাহলে 4 এর দিকে 3 নিয়ে এলে a, 3 এর দিকে 1 নিয়ে এলে 2 আসবে, অর্থাৎ a এর মান 2 হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। দুই প্রকার দুধের দাম 42 টাকা পার লিটার ও 47 টাকা পার লিটার। এই দুই প্রকার দুধ কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম 45 টাকা পার লিটার হবে? 10 সেকেন্ডের বেশি দেবো না। সময় শেষ, সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে। দেখো খুব সোজা প্রশ্ন এটা। প্রথমটা হচ্ছে 42 টাকা পার লিটার, তারপরে তা 47 টাকা পার লিটার। দুই প্রকার দুধ কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম, অর্থাৎ অ্যাভারেজ দাম, মিশ্রণ মানে কি, এই মিল্ক আর এই মিল্ক মিশছে, তাহলে অ্যাভারেজের দামটা বলেছে 45, সেই অ্যাভারেজটা আমি এখানে লিখবো। যখন অ্যাভারেজ পাবো আর দুটো সংখ্যা পাবো তখন অ্যালিগেশন প্রসেস আমি অ্যাপ্লাই করব। এই দুটোকে বিয়োগ করে এইখানে লিখতে হয়, এই দুটোকে বিয়োগ করে এখানে লিখতে হয়, তাহলে উত্তর হবে 2:3, যেটা অপশন নাম্বার সি তে আছে। একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে।
একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি টাইম অ্যান্ড ওয়ার্কে বলেছি বেসিক একটা ফর্মুলা আছে m1 d1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 বাই w2। এখানে 1 মানে হচ্ছে প্রথম লাইনের ডাটা আর 2 মানে হচ্ছে দ্বিতীয় লাইনের ডাটা। m বলতে বোঝানো হবে ব্যক্তি বা লোক, d মানে দিন, আর w মানে কাজ। প্রথম লাইনে 1 দেবো, দ্বিতীয় লাইনে 2 দিয়ে লিখব। দেখো প্রথম লাইনে 2 ব্যক্তি আছে, অর্থাৎ ম্যান যেটা আছে সেটা হচ্ছে 2 ইন্টু দুটো কাজ, অর্থাৎ ডাব্লুর ভ্যালু হচ্ছে 2, 2 দিনে অর্থাৎ d1 এর ভ্যালু হচ্ছে 2 সমান। দ্বিতীয় লাইনে যাচ্ছি 100 জন ব্যক্তি অর্থাৎ m এর ভ্যালু 100, 100টি কাজ মানে কাজ মানে w 100 কত দিনে করবে অর্থাৎ d2 এর ভ্যালু চেয়েছে, আমি সেটাকে x মনে করছি। তাহলে x এর ভ্যালু কত সেটাই তোমাদের প্রশ্নে বলেছে। দেখো এটা কাটলে x এর ভ্যালু আসছে 2, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এই অঙ্কগুলো অর আর অ্যান্ড পাত্রের অঙ্ক, অর আর অ্যান্ড। কিভাবে? দেখো এখানে 6 জন লোক বা মানে অর 12 জন মহিলা 20 দিনে কাজ করে, আমি এখানে পুরো লাইনটাই এরকম করে লিখলাম। পরের লাইনে বলেছে 8 জন লোক এবং দেখো এই যে লেখা আছে ও মানে এবং 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ কাজ কত দিনে করবে, এটা প্রশ্ন। দেখেছো অর পার্ট আর অ্যান্ড পার্টের প্রশ্ন। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলবো এটা দ্বিগুণ না হয়ে যদি কাজটা অর্থাৎ 1 গুণ বলো, যে কাজটা আছে সেই টোটাল কাজটা কত দিনে করবে তার আমি সিস্টেম বলছি, যত দিন বেরোবে তাকে আমি 2 দিয়ে গুণ করব, কেন এখানে দ্বিগুণ কাজের কথা বলেছে। আমি যে ফর্মুলাটা বলছি সেটা দ্বিগুণের জন্য না, সেটা সিঙ্গেল, অর্থাৎ 1 গুণ কাজের জন্য কতটা, 1 কাজের জন্য কতটা, যা বেরোবে তাকে 2 দিয়ে গুণ করলে আমাদের উত্তর আসবে। বোঝা যাচ্ছে? যদি এটা দ্বিগুণ না দিয়ে কাজটি কত দিনে করবে বলতো, তাহলে কিন্তু আমরা যেভাবে করছি সেভাবে যা উত্তর বেরোবে, যদি দ্বিগুণ বলে 2 দিয়ে গুণ করব, 3 গুণ বললে 3 দিয়ে গুণ করব। কিভাবে করতে হয়? অর পার্টের লাইনে যে ফিগারগুলো আছে পুরোটাই আমি গুণ করে এখানে বসিয়ে দেবো, 6, 12, 20 বসিয়ে দিলাম, বাই এই ক্রস গুণ করব আর এই ক্রস গুণ করব, 6 16 96, 8 12 96, এই সংখ্যা সবসময় যোগ হবে, খেয়াল রেখো সবসময় যোগ হবে। এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে এটা আসবে 192, এই যোগফলটা আমি এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে যদি কাজটা বলতো অর্থাৎ 1 গুণ কাজ হতো তাহলে এই সময় লাগতো, কিন্তু এখানে রয়েছে দ্বিগুণ কাজ, তাই আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটা বেরোবে দিন। বোঝা যাচ্ছে? এটাকে জাস্ট কাটো, 12 একে 12, 6 12 72, এখান থেকে 16 এলো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 4 5 20, 3 দুগুণে 6, অর্থাৎ 15 দিনে দ্বিগুণ কাজ করবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তোমাদের সময় শুরু এখন। তোমাদের সময় শেষ। কিভাবে করা যায়? দেখো আমি যদি বলি যে আগে আয় 100 ছিল,
আগে যদি আয় 100 থাকে, প্রতি বছর 10% আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি বলতে পারি এখন আয় কত হবে? 10% বৃদ্ধি পেয়ে 100টা হয়ে যাবে 110। সঞ্চয় বলছে যে 20% করে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সঞ্চয় আগে যদি দেখো, আগে সঞ্চয় কত করতো? বলছে আয়ের 20% সঞ্চয় করে। আগে আয় 100 ছিল, তাহলে আগে সঞ্চয় কত ছিল? বলেছে 20%, অর্থাৎ সঞ্চয় ছিল 20। এখন আয় 110, তার 20% আবার সঞ্চয় করে। 110-এর 20% হচ্ছে 22। বুঝতে পারছো? আগে সঞ্চয় ছিল 20, কেন 20% করে সঞ্চয় করবে, যা আয় হবে তার 20% সঞ্চয় করবে। আগে 100 আয় ছিল, তার 20% 20 সঞ্চয় করতো। এখন আয় 110 হচ্ছে, তার 20% মানে 22 সঞ্চয় করছে। বলছে সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে? সঞ্চয় 20 ছিল, বাড়ছে 2, বেড়ে হচ্ছে 22, অর্থাৎ আমি বলবো 20-তে সঞ্চয় বাড়ছে 2, 100 কত? এটা কাটলে আসবে প্রতি বছর সঞ্চয় বাড়ছে 20%, সরি, প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বাড়ছে, সেটা হচ্ছে 10% করে সঞ্চয় বাড়ছে, যেটা অপশন নাম্বার বি তে আছে। কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরের সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এই জায়গায় দেখো বলেছে যে 10 বছরের সুদে আসলে 1200 টাকা হচ্ছে, আর 8 বছরের সুদে আসলে 1120 টাকা হচ্ছে। আমাকে বলো 8 বছরে 1120, 10 বছরে 1200 টাকা হয়ে গেল কেন? তার মানে 1120 টাকা থেকে যে 1200 টাকা হলো, মানে এই 80 টাকা ইন্টারেস্ট পাওয়া গেল কত বছরে? 10 থেকে 8 বাদ দিলে 2 বছর। আমি এটা বলতে পারি 8 বছরে যদি 1120 টাকা টাকাটা 1200 হচ্ছে কেন, তার মানে আমি ইন্টারেস্ট পাচ্ছি। কতটা ইন্টারেস্ট পাচ্ছি? এই দুটোকে বিয়োগ করো, আমি বলবো 80 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। কত বছরে? এই দুটোকে বিয়োগ করে আমি বলবো 2 বছরে ইন্টারেস্ট পাচ্ছি আমি 80 টাকা। 1 বছরে কত ইন্টারেস্ট পাবো? 40 টাকা। এই দুটো ফিগারের মধ্যে নয় 8 নয় 10 বছর, যে কোনো একটাকে ধর। 10টা আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই আমি ভাববো যে 10 বছরে কত ইন্টারেস্ট পাবো। 1 বছরে 40 পেলে 10 বছরে আমি 400 টাকা ইন্টারেস্ট পাবো। কিন্তু দেখো 10 বছরে মোট আমি 1200 টাকা পেয়েছি। এই 1200 টাকার মধ্যে এইসবে আমি বলছি যে তার মধ্যে 400 টাকা ইন্টারেস্ট আছে। মোট টাকা থেকে যদি ইন্টারেস্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমি আসল টাকা পাবো। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ সুদে আসলে 1200 টাকা পাচ্ছি, তার মধ্যে 400 টাকা যদি সুদ হয়, বাকি টাকাটা হবে ইন্টারেস্ট। আমি দেখলাম যে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আমার 800 টাকা। বোঝা গেছে? এবারে দেখো বেসিক একটা আমাদের ফর্মুলা আছে, 100i ইজ ইকুয়াল টু পিটিআর। 100i মানে ইন্টারেস্ট, আমি ইন্টারেস্ট কত পেয়েছি? 400 টাকা, আমি সেটা এখানে বসিয়ে দিলাম i এর বদলে। প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি 800 বার করেছি, টাইমটা 10 বছর, রেট পার্সেন্টেজ চেয়েছে, তাই 8 টাকা এখানে আমি লিখলাম। জাস্ট এগুলো কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটির অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 1550 টাকা রেখে 3 বছরে 300 টাকা ইন্টারেস্ট পেয়েছি। 3 বছরে যদি 300 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 1 বছরে ইন্টারেস্ট কত হবে? তোমরা বলবে 300/300 = 100 টাকা। আমি তাহলে বলতে পারি যে 1550 টাকা রাখলে আমি 1 বছরে ইন্টারেস্ট পাবো 100 টাকা। 1 টাকার 1 বছরে ইন্টারেস্ট কত পাবো? 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট। 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট আমি এখানে বার করতে চাইছি।
100 টাকার 1 বছর ইন্টারেস্ট হবে 100 ইন্টু 100 বাই 1550। এখান থেকে এটা কাটো, এটা হলো 200 বাই 31। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি দেখলাম 200 বাই 31%। দেখো এখানে টাকাগুলো দুটো অংশে রেখেছে, একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 8%, আর এই দুটো টাকার অ্যাভারেজ যেটা পেলাম সেটা হচ্ছে 200 বাই 31%। এটা আমি এখানে বসিয়ে দিলাম। অ্যালিগেশন প্রসেস আমি বলেছি এই জায়গায় সবসময় অ্যাভারেজটা বসে। এই জায়গায় জাস্ট ক্যালকুলেশন করতে হবে, এটাকে বিয়োগ করে এখানে লিখতে হবে, এটাকে বিয়োগ করে এখানে লিখতে হবে, এই যে রেশিও পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। কিন্তু এই বিয়োগ করতে গেলে একটু অসুবিধে হয়, যেহেতু এখানে একটা হরেতে একটা সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে কি করবে, সবগুলোকে গুণ করে নাও, অর্থাৎ 31 দিয়ে একেও গুণ করো, একেও গুণ করো, একেও গুণ করো। আমি 31 দিয়ে একেও গুণ করলাম, 31 দিয়ে একেও গুণ করলাম, 31 দিয়ে একেও গুণ করলাম। 31 কে 5 দিয়ে যদি আমি গুণ করি 155 পাবো, 31 কে 8 দিয়ে গুণ করলে 248 পাবো, আর এটা কেটে গিয়ে মাঝখানে পাবো 200। এই রেশিওটা বার করা আমাদের সুবিধে। এই দুটোকে বিয়োগ করব, এই দুটোকে বিয়োগ করব, তাহলে রেশিও হবে 48:15, 3 দিয়ে কাটলে 16:15, অর্থাৎ আমাদের উত্তর হবে 16:15, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এক বিক্রেতা 1200 টাকায় একটি রেডিও ক্রয় করলেন। রেডিওটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে কত শতাংশ বৃদ্ধি করে ধার্য করলে 20% ছাড় দিয়েও বিক্রেতার 25% লাভ হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই অঙ্কটা খুব সোজা, একটা লাইনে করা যায়। কিভাবে? 20% ছাড় মানে কি? বেস ফিগার, বেস সেটা হবে 100, ছাড় দিচ্ছে মানে 100 থেকে 20 বাদ দাও 80। খেয়াল রেখো এখানে দেখো 25% লাভ হচ্ছে, বেস ফিগার সবসময় 100 হবে, 25% লাভ মানে আমি এর সঙ্গে 25 যোগ করে 125। আমি এই জায়গায় এগুলোকে লিখে রাখলাম। এবারে কিভাবে করব? 1200 টাকায় রেডিওটা ক্রয় করেছে, এই 1200 টাকা আমি এখানে লিখব। এবার আমি কোথায় যেতে চাইছি? ধার্য মূল্যে যেতে চাইছি। ক্রয় মূল্য এইখানে, ধার্য মূল্য যেতে চাইছি। ধার্য মূল্য আমি সেখানে যাব যেখানে তার লাভ হবে বলেছে, শেষ পর্যন্ত লাভ হবে, অর্থাৎ আমি এমন করে রেডিওটার মূল্য ধার্য করব যেটায় বিক্রি করলে আমার লাভ হবে, মানে আমাকে বাড়িয়ে লিখতে হবে, তাই তো? কেনা দাম এটা ছিল, আমি এবার বাড়িয়ে লিখব। আমি বলছি যে 20% ছাড় দিচ্ছি, আমি ফিগার বলেছি 100 আর 80-র মধ্যে হবে। এবার দেখো আমি ছাড় দিয়ে বিক্রি করছি, কিন্তু আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে জিনিসটা বেশি দামে বিক্রি করা, কেন? আমাকে লাভ হবে বলে দিয়েছে। যাই বলেছে আমার লাভ হবে, তার মানে এদের মধ্যে যে ফিগারটা বেশি আছে সেটাকে আমি উপরে বসাবো আর বাকি ফিগারটাকে নিচে বসাবো। কারণটা কি? লাভ হবে বলেছে, তার মানে আমাকে সবসময় দাম বাড়িয়ে রাখতে হবে। যাই বললাম বাড়িয়ে রাখতে হবে, তাই এদের মধ্যে বেশি ফিগারটা উপরে হবে, কম ফিগারটা নিচে। ইন্টু দিলাম। এবার এখানে আসবো, 25% লাভ হবে, আমি ফিগার পেয়েছি 100 আর 125-এর। আমি বলছি লাভ হবে, তার মানে আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। যাই বললাম বেশি দামে বিক্রি করতে হবে, তাই এদের মধ্যে বেশি ফিগারটা আছে উপরে আর বাকি ফিগারটা বসবে নিচে। বেশি বললে বেশি ফিগার উপরে বসবে, কম বললে কম ফিগারটা উপরে বসবে, বাকি ফিগারটা নিচে বসবে, আর কিছু না। এটাকে জাস্ট কাটো, এখান থেকে কত দিয়ে কাটবো? 0 কেটে দাও, 8, 5, ঠিক আছে। তাহলে 15কে আমি 125 দিয়ে গুণ করব, 15কে 125 দিয়ে যদি গুণ করি তাহলে বেরোচ্ছে 1875 টাকা। তাহলে 1875 টাকা হবে ঘড়িটার ধার্য মূল্য, যেটা অপশন নাম্বার সি তে আছে। 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে শুরু করলো। 1 ঘন্টায় ঘন্টাগুলি ওই ব্যবধানে কতবার একসঙ্গে বাজবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় যে সময়গুলো দিয়েছে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড ও 8 সেকেন্ড অন্তর অন্তর একটা ঘড়ি বাজতে শুরু করছে।
আমি যদি বলি যে কতক্ষণ পর এরা একসঙ্গে বাজবে, সেই ফিগারটা হবে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে তাদের লসাগু, সেটা হচ্ছে 360। যেহেতু সেকেন্ড ছিল তাই আমি বলবো 360 সেকেন্ডের ব্যবধানে এরা একসঙ্গে বাজবে। বোঝা যাচ্ছে? এই যে লসাগুটা আসবে সেই লসাগুটা হবে 360 সেকেন্ড ব্যবধানে এরা কিন্তু একবার বাজবে একসঙ্গে। এখানে বলেছে 1 ঘন্টায় ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে। 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আমি জানি যে 360 সেকেন্ড অন্তর একসঙ্গে বাজবে, তাহলে 3600 সেকেন্ডে তারা কতবার বাজবে? তোমরা বলবে 10 বার বাজবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। বোঝা যাচ্ছে? 360 সেকেন্ড অন্তর সবগুলো ঘড়ি একসঙ্গে বাজবে, তাহলে 3600 সেকেন্ডের মধ্যে মোট 10 বার বাজবে। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এটাও ক্রস প্রোডাক্ট মেথড, আমি বহুবার দেখিয়েছি এগুলো, জাস্ট প্র্যাকটিসের জন্য কোশ্চেন আবার দেওয়া হচ্ছে। এই হচ্ছে বর্তমান। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে মানে বর্তমান থেকে 5 বছর পরে এই রেশিও হবে 2:3। এই যে দুটো রেশিও পেলাম, এই দুটো রেশিওর মধ্যে বছরের পার্থক্য কত? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 বছর আর এখান থেকে এই পর্যন্ত 5 বছর, অর্থাৎ এই রেশিও দুটোর মধ্যে পার্থক্য 10 + 5 15 বছর। অর্থাৎ আমি এই ডিস্টেন্সটা কতটা জানতে চাইছি, সেটা হচ্ছে 15 বছরে আমি 15 দু জায়গাতে লিখলাম। দেখো দুটো রেশিও পেয়েছি, দুটো সংখ্যা পেয়েছি, পেলেই আমি ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। সেটা কিরকম? এটা ক্রস গুণ করব, এটা ক্রস গুণ করব, গুণফলগুলো বিয়োগ করব। 3 × 3, 3 × 2 = 6। 6 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে এখানে পাবো 3 ইউনিট। বোঝা যাচ্ছে? এটা ক্রস গুণ করব 15 × 2 = 30, এটা ক্রস গুণ করব 3 × 15 = 45, 45 থেকে 30 বাদ দিলে পাবো 15। এটা কি হবে? এগুলো কিন্তু বছর। 3 ইউনিটের ভ্যালু 15 বছর হলে 1 ইউনিটের ভ্যালু হবে 5 বছর। বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত, অর্থাৎ এখানে যে রেশিওটা থাকবে সেই রেশিওটা কত হবে সেটা আমায় বার করতে হবে। 1 ইউনিটের ভ্যালু 5 বছর হলে এখানে রামের বয়স হচ্ছে 1 ইউনিট অর্থাৎ 5 বছর, আর এখানে রহিমের বয়স 3 ইউনিট। 1 এর ভ্যালু 5 হলে 3 এর ভ্যালু হবে 3 × 5 = 15 বছর। এটা বছর। এইগুলো আর দেখো না। দেখো 10 বছর আগে, এখন থেকে 10 বছর আগে রামের বয়স যদি 5 থাকে তাহলে এখন অর্থাৎ 10 বছর পরে রামের বয়স কত হবে? তোমরা বলবে 10 অ্যাড, তাহলে 5 + 10 = 15 বছর রামের বর্তমান বয়স। 10 বছর আগে রহিমের বয়স 15 ছিল, তাহলে এখন বয়স কত হবে? তোমরা বলবে 10 অ্যাড করে সেটা হবে 25 বছর। তাহলে আমি দেখলাম রামের এখন বয়স 15 বছর, রহিমের এখন বয়স 25 বছর। বলেছে রাম আর রহিমের এখনকার বয়সের অনুপাত কত? 5 দিয়ে কাটো, তাহলে অনুপাত আসবে 3:5, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন। এক ব্যক্তি এ, বি, সি ও ডি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। ব্যক্তি এই রেশিওতে ভাগ করছে, এই রেশিওটাকে একটা গোটা অনুপাতে বার করো। সেটা কি করব? 3, 4, 5, 6 এর এলসিএম বার করো, সেটা হবে 60। এই 60 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, প্রত্যেকটা রেশিওকে যদি গুণ করি এটা হবে 3 × 20 = 60। আমি এখানে লিখছি। এটা কাটলে আসবে 4 × 15 = 60, এটা আসবে 5 × 12 = 60, আর এটা 6 × 10 = 60। এবারে এই যে রেশিওটা আসছে এই পুরো রেশিওটা কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নাও, যদি যায় তবে অবশ্যই কাটবে।
রেশিও মানে হচ্ছে মিনিমাম একটা ভ্যালু, যেমন আমি 2:3 বলবো, এটা মিনিমাম ভ্যালু। আমি যদি 20:30 বলি, এটাও রেশিও, কিন্তু এটা মিনিমাম রেশিও না। তখন তোমরা শূন্য কেটে বলবে মিনিমাম রেশিও হচ্ছে 2:3, অর্থাৎ এরপরে এটাকে আর কাটা যাবে না, এটা হচ্ছে মিনিমাম রেশিও। কেন আমি এটা বলছি? এখানে বলেছে সর্বনিম্ন কয়টা পেন তার কাছে থাকতে হবে। যখন রেশিও দেবে সেই রেশিওগুলোকে কাটার পরে যে মিনিমাম রেশিওটা বেরোবে, সেই রেশিওর যোগফল যদি আমি বার করি, সেই যোগফলটাই হবে মিনিমাম পেনের সংখ্যা। বোঝা যাচ্ছে? যেহেতু এটা আর কাটছে না, কিছু দিয়েই কাটছে না টোটালটা, তাই আমি 20, 15, 12 এবং 10কে যোগ করব। 20, 10 এ 30, 40, 50, 57 আসছে যোগফল। তাহলে ব্যক্তির কাছে সর্বনিম্ন 57 পিস পেন থাকতে হবে, তবেই কিন্তু তিনি এই রেশিওতে তাদেরকে ভাগ করতে পারবেন। এখানে প্রশ্ন সেটাই দিয়েছিল যে তার কাছে সর্বনিম্ন কটা পেন থাকছে, সেটা হবে 57, যেটা অপশন নাম্বার এতে আছে। এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, চোর, এই পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, চোর এখানে আছে, এই ডিস্টেন্স হচ্ছে 200। এবার দুজনেই ছুটছে, পুলিশও এদিকে যাচ্ছে, চোরও এদিকে যাচ্ছে। পুলিশের বেগ ঘন্টায় 11 কিলোমিটার করে, চোরের বেগ ঘন্টায় 10 কিলোমিটার করে। তার মানে পুলিশের যেহেতু স্পিড বেশি, তাই এই ডিস্টেন্সটা ধীরে ধীরে কমবে, অর্থাৎ 200 ডিস্টেন্স ছিল, এটা কমবে, অর্থাৎ মাইনাস হবে, ডিস্টেন্স মাইনাস হবে। এবার বলেছে যে 6 মিনিট পর তাদের মধ্যে কতটা দূরত্ব থাকবে। আমি দেখছি যখন দুজন একই দিকে ছুটছে, তখন ওদের মধ্যে প্রতি ঘন্টায় 11 - 10 অর্থাৎ 1 কিমি করে ডিস্টেন্স কিন্তু কমে যাচ্ছে, 1 কিমি পার আওয়ার। কেন? এটা আপেক্ষিক বেগ, এটা হচ্ছে 11 কিমি পার আওয়ার ছিল, এটা 10 কিমি পার আওয়ার। যেহেতু একই দিকে দুজনে যাচ্ছে, তাই স্পিডগুলোকে আমি বিয়োগ করব, করে বলবো আপেক্ষিক বেগ হচ্ছে 1 কিমি পার আওয়ার, অর্থাৎ ওদের দুজনের মিলে মধ্যে প্রতি ঘন্টায় 1 কিলোমিটার করে ডিস্টেন্স কমছে। কি বললাম? প্রতি ঘন্টায় 1 কিলোমিটার করে ডিস্টেন্স ওদের দুজনের মধ্যে কমছে। 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। তাহলে 60 মিনিটে যদি 1000 মিটার কমে, 1 মিনিটে কমবে 1000/60। 6 মিনিটে কতটা কমবে? 6 দিয়ে আমি এটাকে গুণ করব। বোঝা যাচ্ছে? এইটাকে আমি এইভাবে লিখেছি, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে ডিস্টেন্স কমছে 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। 1 মিনিটে কত কমছে সেটাই এখানে লিখেছি। 6 মিনিট পরে চেয়েছে, চাই 6 মিনিটে কতটা ডিস্টেন্স কমছে, আমি এখানে লিখলাম। এটা জাস্ট কাটো, 6 মিনিটে ডিস্টেন্স কমছে 100 মিটার। তাহলে 200 মিটার ডিস্টেন্স ছিল, ডিস্টেন্স কমলো 100 মিটার, তাহলে এখন তাদের মধ্যে কত ডিস্টেন্স থাকলো? 200 - 100 সমান 100 মিটার ডিস্টেন্স থাকলো, যেটা অপশন নাম্বার এতে আছে। একটি ট্রেন 48 কিমি পার ঘন্টা বেগে 6 ঘন্টা 30 মিনিটে যাত্রা শেষ করে। যাত্রাপথের 180 কিমি যাওয়ার পর বাকি পথ 33 কিমি পার ঘন্টা বেগে গেলে তার মোট কত সময় লাগবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, ট্রেনটার স্পিড হচ্ছে 48, প্রতি ঘন্টায় যাচ্ছে, এবং ট্রেনটা 6 ঘন্টা 30 মিনিট, মানে 6 × 30 = 60 ঘন্টা, অর্থাৎ 13-2 ঘন্টায় যাত্রা শেষ করেছে। প্রতি ঘন্টায় 48 করে গেলে 13-2 ঘন্টায় ট্রেনটা কতটা গেছে? তোমরা বলবে এটা হবে 24 × 13। 24 × 13 মানে হচ্ছে 312 কিলোমিটার, অর্থাৎ মোট ট্রেনটা 312 কিলোমিটার ভ্রমণ করেছে। এবার এই 312 কিলোমিটারের মধ্যে 180 কিমি সে চলে গেছে,
কোন স্পিডে গেছে? 48 স্পিডে গেছে। এই 180 গেছে 48 স্পিডেতে, আর বাকিটা 312 থেকে যদি 180 মাইনাস করে দিই সেটা কত হবে? 132। যেটা বাকি থাকলো সেই 132 কিলোমিটার বলছে 33 কিমি পার ঘন্টা করে যাচ্ছে। বোঝা যাচ্ছে? 180 যাবে যে স্পিডে যাচ্ছিল সেই স্পিডে, আর বাকিটা অর্থাৎ 132 দেবে 33 স্পিডেতে। তাহলে মোট কত সময় লাগবে সেটা তোমায় বার করতে হবে। দেখো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। এই দেখো ডিস্টেন্স আছে 180, এখানে স্পিড আছে 48, তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমি টাইম পাবো। এটাকে আমি যাই 180 কে 48 দিয়ে ভাগ করছি, যে টাইমটা পাবো সেটাকে আমি t1 লিখছি। এই টাইমটা কত হবে? জাস্ট কাটো, এটাকে 12 দিয়ে কাটলে 4 12 48, 5 12 60, 15/4 ঘন্টা। 15/4 ঘন্টা মানে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। এটা বার করতে পারো সবাই আশা করি। 15কে 4 দিয়ে ভাগ করবে, যেখানে ভাগফল আসবে না আর সেখানে 60 দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট করবে। তাহলে 15/4 মানে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, আর এটাকে কাটলে আমি পাচ্ছি 4 ঘন্টা। একই রকম ভাবে এটা হচ্ছে টাইম 2। দেখো এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে স্পিড। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। তাহলে এখানে টাইম পেলাম 4 ঘন্টা, এখানে টাইম পেলাম 3 ঘন্টা 45 মিনিট। বলেছি মোট টাইম কত? তাহলে মোট সময় হবে 4 ঘন্টা আর 3 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 7 ঘন্টা 45 মিনিট, যেটা অপশন নাম্বার 1-তে আছে। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দুটো প্রসেসে অঙ্কটা করতে পারো। প্রথম প্রসেস বলছি, এটা মনে রাখতে পারলে খুব ভালো। কিভাবে? এখানে চেয়েছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হবে। দেখো এখানে 20তম ইনিংসে কত রান করেছে সেটাকে প্রথমে লিখবে। কত আছে? 110। সেখান থেকে বিয়োগ করব কোনটা? আগের ইনিংস, অর্থাৎ 20র আগের ইনিংস হচ্ছে 19। প্রতিটা ইনিংসে 4 করে বৃদ্ধি পেয়েছে, জাস্ট এটাকে 4 দিয়ে গুণ করো। 110 থেকে 76 যদি বাদ দাও তাহলে উত্তর হবে 34। এই 34টা হবে অ্যান্সার। এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আমি 2 নম্বরটা বলছি। আবার বলি, এইটাকে 110 20তম ইনিংসে যে রানটা করেছে সেটা লিখবে। এই যে গড় 4 করে বৃদ্ধি পেয়েছে, এখানে যে ইনিংসটা দেবে তার আগের ইনিংসটাকে মাথায় রাখবে, তার সঙ্গে যতটা করে বৃদ্ধি পেয়েছে সেটা গুণ করো, অর্থাৎ 19কে 4 দিয়ে গুণ করো, 76 আসবে। এই দুটোকে বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে, সেটা হবে 20তম ইনিংসে তার গড় রান। বোঝা গেছে? এবারে মনে করো আমি এটা মনে রাখতে পারছি না, স্বাভাবিক, কেন হঠাৎ হঠাৎ করে একটা অঙ্ক এরকম দিলে এগুলো মনে রাখা যায় না। তাহলে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এরকম কোশ্চেন যখন আসবে এইভাবে প্র্যাকটিস করবে, 2-4 বার করলেই মনে এসে যাবে। আমি দ্বিতীয় প্রসেস বলছি, যে 19তম ইনিংস পর্যন্ত তার গড় ছিল x, 20তম ইনিংসে গিয়ে তার গড় 4 বৃদ্ধি পেল, অর্থাৎ গড় হলো x+4। আমি বলছি 20টা ইনিংসে গড় x+4 মানে 20টা ইনিংসে মোট রান হচ্ছে 20 × x+4। 19টা ইনিংসে গড় x মানে 19টা ইনিংসে টোটাল 19x। 20টা ইনিংসের টোটাল থেকে 19টা ইনিংসের টোটাল যদি বাদ দিই সেটা হবে 20তম ইনিংসে যে রানটা করেছে, অর্থাৎ 110। আবার বলছি, 20টা ইনিংসের টোটাল থেকে 19টা ইনিংসের টোটাল যদি বাদ দিই তাহলে সেটা যে রানটা পড়ে থাকবে সেটা হবে 20তম ইনিংসে সে কত রান করেছে। 20তম ইনিংসে সে 110 রান করেছে, সেটা আমি এখানে বসিয়ে দেবো। বোঝা যাচ্ছে? এবারে দেখো এটা জাস্ট ক্যালকুলেশন। 20x প্লাস 80 মাইনাস 19x সমান 110। 20 থেকে 19 বাদ দিলে x, 80 110-এর এদিকে গেলে 30। x এর ভ্যালু 30 আছে। এখানে বলেছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত। আমি জানি 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় x+4। x এর মান 30 পাওয়া গেছে, তার সঙ্গে 4 যোগ করো, অর্থাৎ উত্তর হবে 34, যেটা অপশন নাম্বার বি তে ছিল। এই প্রসেসটার তুলনায় এটা মনে রাখা কিন্তু সুবিধাজনক। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।